আগের মতো পোস্টাল ব্যালটেই প্রবাসীদের ভোট নেয়ার কথা চিন্তা করছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, ওই পদ্ধতি কিভাবে সহজ করা যায় তা নিয়ে কাজ করছেন তারা। তবে প্রবাসীরা মনে করে পোস্টাল ব্যালট পদ্ধতি জটিল এবং এতে সাড়া দেয়া সহজ নয়। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, যেভাবেই হোক না কেন আগামী সংসদ নির্বাচন থেকেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা উচিত। ফারজানা আক্তারের প্রতিবেদন। অন্তত 2 কোটি মানুষ বিভিন্ন কাজে দেশের বাইরে অবস্থান করছে। দেশে না আসলে কোনো নির্বাচনেই ভোট দিতে পারে না তারা। দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের কথা বলে আসছে নাসির উদ্দিন কমিশন। এ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে দফায় দফায় বৈঠকও করেছে ইসি। তবে নির্দিষ্ট কোন পদ্ধতিতে প্রবাসীদের ভোট নেওয়া হবে তা এখনও ঠিক করতে পারেনি নির্বাচন কমিশন। শুরুতে প্রক্সি পদ্ধতিতে ভোট নেয়ার কথা বললেও বিএনপি, জামাত ও এনসিপির বিরোধের পর সুর পাল্টেছে ইসির। এর আগে অনলাইন পদ্ধতিকে জটিল ও পোস্টাল ব্যালটকে বিবেচনা না করার কথা বললেও এবার সে পথেই এগুতে চায় কমিশন। পদ্ধতিটা তো আসতেছে পরে, এর সাথে আবার আরপিওর কি বলে সংশোধনের ব্যাপার আছে। তো এখন সিমultaneously আমরা করছি। এখন পদ্ধতিটা কোনটা নেবেন, আমরা আপনি জানেন যে আমরা অংশীজনের সাথে আমরা মত বিনিময় করেছি। অংশীজনের সাথে আমরা দেশের ভিতরে মত বিনিময় করেছে এবং মত বিনিময়ের পরে যেটা আসছে যে পোস্টাল ব্যালট এবং অনলাইন ভোটিংয়ের কথাটাই আমরা সেটা নিয়ে আবদ্ধ। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা বলছেন, পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকলেও তা খুবই জটিল প্রক্রিয়া। আমাদের দেশে কেমন অবদান রাখছে, আমাদের রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে, তো আমাদের যে দেশের প্রতি আমাদের যে অর্থনৈতিক অবদান, সেই অবদানকে স্বীকার করে যে আমাদের রাজনৈতিক অধিকার, যে ভোট দেওয়ার যে অধিকার, সেটা আমরা পাবো না কেন? ইলেকশন কমিশনের উচিত এখনই উদ্যোগ নেওয়া, যেন এতদিন পর্যন্ত আমরা প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ পাইনি। তো যদি এখনই এই উদ্যোগটা নেয় এবং কিভাবে সহজে আমরা এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি সে ব্যাপারে যদি পদক্ষেপ নেয়, তো আমরা অনেকটাই আনন্দিত হব প্রবাসীরা যারা আছি। 24-এর গণ অভ্যুত্থানে প্রবাসীদের জোরালো ভূমিকা নিয়ে প্রশংসা করে সবাই। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আলিম বলেন, এবারই তাদের ভোটাধিকার নিশ্চিত করা উচিত। প্রবাসী ভোটটা এবার থেকেই নিশ্চিত করতে হবে। পাইলটিং আগে যে কাজটা তাদের করতে পারা দরকার, একটা প্রি পাইলটিং করা, যে মেথডগুলো আছে প্রবাসী ভোটিংয়ের, এই যে প্রক্সি ভোটিং বলি আমরা, অথবা ধরেন যে এই পোস্টাল ভোটিং বলি, অথবা অনলাইন ভোটিং বলি, বা যেটাই আমরা বলি না, কারণ এগুলো নিয়ে প্রি পাইলটিং করা, অর্থাৎ প্রাক যাচাই করা যে কোনটা কাজ দেয়। এর আগে গত 29 এপ্রিল প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করে ইসি। এতে বিএনপি, জামায়াতে ইসলামী সহ 21টি দলের প্রতিনিধি অংশ নেন। ফারজানা আক্তার, 71, ঢাকা। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে সহযোগিতা করবে চীন, এমন কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে নতুন নির্বাচিত সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে চীন। একই সঙ্গে তিস্তা প্রকল্পে কাজ করারও আগ্রহ আছে দেশটির। বিএনপি প্রতিনিধি দলের সাথে চীন সফর নিয়ে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। শফিকুল হকের রিপোর্ট। গেল 22 থেকে 26 জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 9 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে। দেশটির ক্ষমতাসীন পার্টি সিপিসির আমন্ত্রণে 5 দিনের এই সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ, সমঝোতা স্মারক সইসহ ব্যবসায়িক নানান বিষয়ে দুদেশের সম্পর্কে ব্যাপক সম্ভাবনা দেখছে বিএনপির একটি প্রতিনিধি দল ওই সফর নিয়ে সংবাদ সম্মেলনে সে কথাই জানান বিএনপি মহাসচিব। আগামীতে ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, মেডিকেল ও উচ্চ স্বাস্থ্য সেবা, উচ্চশিক্ষা, যোগাযোগ, আধুনিক কৃষি প্রযুক্তি, এসএমই বিজনেস, ব্লু ইকোনমি, উন্নতর প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে চীনের অধিকতর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। চীনের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক অবস্থান সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা প্রকল্প এবং রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিব জানান, রাখাইন রাজ্যের নাগরিকদের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়ে চীন আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে। আমরা মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে স্বেচ্ছা সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার
আহ্বান জানিয়েছি। তারা এই বিষয়টির উপরে কাজ করছেন এবং মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপ্লয়টেশনটা খাওয়া যাবে। নির্বাচিত সরকারের সাথে নানা বিষয়ে কাজ করার আগ্রহ দেখানোর পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে চীনের মনোভাব ইতিবাচক আছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। এই সফরের মাধ্যমে আমরা এই দুই ভাতৃপ্রতিম দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উন্নততর ও ঘনিষ্ঠতা করার সুযোগ পেয়েছি। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে চীনের আগ্রহের কথাও জানান বিএনপি মহাসচিব। চীনের আগ্রহ যথেষ্ট রয়েছে যে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখি। শফিকুল হক, ৭১, ঢাকা। জুলাই আগস্টের অনুষ্ঠানমালায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সচিবালয়ে তিনি আরও বলেন, বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টার লাইসেন্সকৃত পিস্তলের ম্যাগাজিন নিয়ে যাওয়া শুধুই একটি ভুল। মুরাদনগরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথাযথভাবে কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শারমিন নীরা রিপোর্ট। রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে মরক্কো যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ব্যাগে একটি গুলিসহ ম্যাগাজিন পাওয়া যায়। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই বিষয়ে কথা বলেন তিনি। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগাজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগাজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল। ওইটা প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিন ব্যাপী জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা পালন হবে দেশ জুড়ে। এতে কোনো নিরাপত্তার ঝুঁকি দেখছেন না উপদেষ্টা। আগামী কাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের অনেক অনুষ্ঠান থাকবে। এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কিভাবে হতে পারে, এইসব ব্যাপারে আমাদের মেইন আলোচনা। এদিকে কুমিল্লা ও পটুয়াখালীতে নারীর প্রতি বর্বর নির্যাতনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী কোনো নমনীয় ছিল না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে এই দোষটা করছে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে এবং যারা ভিডিওগুলি করছে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। শারমিন নীরা, ৭১, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রা বিরতি হোটেলগুলোতে মাদক ব্যবসা নিয়ে ৭১ টেলিভিশনে সংবাদ প্রচারের পর সাঁড়াশি অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত 2 দিনে 10 জনেরও বেশি গ্রেপ্তার সহ উদ্ধার করা হয়েছে বিপুল মাদকদ্রব্য। ছদ্মবেশে ক্রেতা সেজে হোটেলগুলোতে অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ভাড়া করা একটি ট্রাক ও 4টি মোটরসাইকেল যোগে ক্রেতা সেজে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের 14 গ্রাম পয়েন্টের কয়েকটি হোটেলে অভিযানের ফলাফল এটি। গত শুক্রবার ৭১ টেলিভিশনে যাত্রা বিরতির হোটেলগুলোর অন্ধকার অধ্যায় শিরোনামে সংবাদ প্রচারের পর এই সাঁড়াশি অভিযানে নামে স্থানীয় প্রশাসন। অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও। উপজেলা নির্বাহী অফিসার জানান, ৭১ সংবাদ প্রচারের পরই নিজ জনবল নিয়ে হোটেলগুলোতে ফাঁদ পাতা হয় মাদক কেনার। সহযোগিতা নেন সেনাবাহিনী সহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের। অভিযানের বিষয়টা বিশেষ করে আপনাদের যে ৭১-এর যে নিউজটার পরে আমরা সেখানে আসলে একটা প্ল্যান করেছি যে এটা আসলে কিভাবে করা যায়। আমরা টোটাল 5টা বাইক আর একটা হইলো যে আমরা এই ট্রাক ভাড়া করেছি, কারণ আমরা জানি যে ট্রাক ছাড়া ওরা দিতে চায় না। সেনাবাহিনী নিরাপদ দূরত্বেই ছিল, বাট তাদেরকে বলা হয়েছে যে ফোনে যখন আপনি শুনবেন যে তারা বার্গেনিং করছে যে আরও বেশি পরিমাণ লাগবে, তখনই আপনি বুঝতে পারবেন যে কিছু পেয়েছে এবং আরও বেশি পরিমাণের জন্য তারা যাচ্ছে। তখন সেনাবাহিনী সেখানে মুভ করে আটক করা। অভিযানে নামে র্যাবও। সোমবার মধ্যরাত পর্যন্ত 14 গ্রাম ও বাবুর্চি বাজারের অনেক হোটেলেই চালানো হয় তল্লাশি। হাতে নাতে গ্রেপ্তারও করা হয় 2 জনকে। পালিয়ে যায় বেশ কয়েকটি হোটেলের মালিক। আমি স্যার ওই সিগন্যাল দিয়ে গাড়ি থামে এই কথা কয়, আমি কথা কই না। ওই মাল বেচে এই বিষয়ে কথা কয়, টাকা দেয়, মাল দিয়ে দেয়, শেষ কাহিনী। ওই পাশে সব ফয়েল পেপার, ইয়াবার যে সরঞ্জাম, এগুলা কিসের জন্য? হোটেল কি ভাতের ব্যবসা করে আর কি করেন? আমি এগুলো হবে কিচ্ছু জানি না। আমি আছি আজকে, বুঝছেন ভাইয়া। ম্যানেজার কোথায়? মেন ম্যানেজার কোথায় আমি বলতে পারি না। আমরা অনেকগুলো
খাবারের হোটেলে রেড দিয়েছি এবং সেখানে আমরা তল্লাশি করেছি। তল্লাশি করে আমরা 2টি হোটেলে আমরা মাদক পেয়েছি। এই খাবারের হোটেলের মালিকগুলোও জড়িত, সীমান্তের খুব কাছে হওয়ায় এখান থেকে খুব সহজেই পার্শ্ববর্তী দেশ থেকে মাদক চলে আসে। তো আমরা আমাদের প্রয়াস জারি রেখেছি। আমরা মাদকের নির্মূলের জন্য আমরা বদ্ধপরিকর। উদ্ধার হওয়া সব মাদক স্পটেই ধ্বংস করে দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে অভিযানে সব সংস্থাকে সক্রিয় দেখা গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো তৎপরতা নেই পুলিশের। সুমন তানভীর, ৭১, কুমিল্লা। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকাণ্ডের প্রধান আসামি ফজর আলীকে এখনও আদালতে না তোলায় ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা। সকালে কান্দিরপাড় এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বক্তারা জানান, সম্প্রতি দেশে একের পর এক ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিশেষ করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও পুরনো ক্ষমতার ধারাবাহিকতায় নারী নিপীড়নের সংস্কৃতি বহাল রয়েছে। সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে মুরাদনগরের ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন বক্তারা। এর আগে কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত 5 জনের মধ্যে 4 জনকে জেল হাজতে পাঠানো হয়, আর হাসপাতালে চিকিৎসাধীন আছেন মূল আসামি ফজর আলী, তাই তাকে আদালতে তোলা হয়নি। বিকৃতি মন মানসিকতা মানুষ বেড়ে গেছে, সবচেয়ে বড় যেটা কথা। কারণ হলো আমরা কিন্তু আগে কিন্তু এত দেখিনি। 5 জন আসামি ধরা পড়েছে, কিন্তু একজন আসামি ইয়েতে নাই, উনি হাসপাতালে। কেন ওনাকে এত জামাই আদরে রাখা হলো? আসলে শাস্তির আইন আছে, কিন্তু প্রয়োগ করার জন্য যে স্বল্প সময়ের কথা বলা আছে, কিন্তু এখন পর্যন্ত সেই স্বল্প সময়ে বিচারটা হচ্ছে না। আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে, ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়েছে, তাদের 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। একজন নাম অনিক, একজনের নাম সুমন, রমজান, বাবু। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে যদি আরও কেউ জড়িত থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় আনব। জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের আমলে করা বিতর্কিত 37 চুক্তি ঢালাওভাবে বাতিল না করার পক্ষে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। প্রতিষ্ঠানটি বলছে, চুক্তিগুলো বাতিল করলে বিদেশি অন্য সব বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ নিয়ে ভুল বার্তা যাবে। তাই চুক্তিগুলো পুনঃবিবেচনায় নিয়ে ত্রুটি সংশোধনে একটি কমিটি করার পক্ষে মত দিয়েছে সিপিডি। এরই মধ্যে অনেকেই জমি কিনেছে এবং প্রচুর টাকা বিনিয়োগও করেছে। চুক্তি বাতিল হলে এদের আর্থিক ক্ষতি হবে। জাহেদুল ইসলামের প্রতিবেদন। সারা বিশ্বের মতো বাংলাদেশও জ্বালানিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে চায়। এর জন্য 2030 সালের মধ্যে মোট জ্বালানির 20 এবং 41 সাল নাগাদ 30% নবায়নযোগ্য শক্তির উৎস থেকে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে জ্বালানি খাতে 37টি চুক্তি হয় চীন সহ কয়েকটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, যারা ইতিমধ্যে জমি ক্রয় সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। নবায়নযোগ্য জ্বালানিতে চীনের বিনিয়োগ এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে সোমবার আয়োজিত এই সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক বলেন, আওয়ামী লীগ আমলের সব চুক্তিতেই রাজনৈতিক সংশ্লিষ্টতা, অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, এমনটি ভেবে সেগুলো বাতিল করা ঠিক হবে না। আমরা মনে করি ওই 37টি এলওআই এর ভিতরে সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করার দরকার নেই। এটাতে বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন, তারা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন এবং প্রায় $300 মিলিয়ন মতো বিনিয়োগ হয়েছে। এখন তারা এটা যখন ক্যান্সেল হচ্ছে, এই অর্থ তারা ফেরত দিতে পারছেন না, যে জমি কিনছে সেটা তারা বিক্রিও করতে পারছেন না। তিনি বলেন, সরকারের উচিত বিনিয়োগকারীদের সুরক্ষার জোর দেওয়া, টেন্ডার পদ্ধতি স্বচ্ছ করা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনা। বাংলাদেশে যত ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, তার থেকেও এই ইনসেন্টিভের চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে ধরনের অবস্ট্যাকলস গুলো হচ্ছে, সেই অবস্ট্যাকলস গুলো তাদেরকে ইনভেস্টমেন্টের পথে বেশি সমস্যা তৈরি করছে। সুতরাং অবস্ট্যাকলস গুলো বরঞ্চ দূর করা দরকার। এমনকি যদি ইনসেন্টিভ নাও থাকে, অবস্ট্যাকলস গুলো দূর করা দরকার। এটা তাদের দিক থেকে একটা বড় দাবি। চাইনিজ ইনভেস্টর্স অব বাংলাদেশ প্রেসিডেন্ট বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে এশিয়ার প্রায় 55% বিনিয়োগই তাদের। বাংলাদেশও তাদের বিনিয়োগ উল্লেখযোগ্য। বিদেশি বিনিয়োগ আহ্বানের আগে বাংলাদেশের উচিত নীতি ঠিক ও স্বচ্ছ করা। এখানে বিনিয়োগের অনুমোদন পাওয়া জটিল ও সময় সাপেক্ষ। এছাড়া সেবাগুলো অনলাইন করা জরুরি, যা চুক্তির শুরু থেকে শেষ পর্যন্ত এর স্বচ্ছতা ও অবস্থান জানায়।
অনুষ্ঠানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের শীর্ষ কর্মকর্তা জানান, এরই মধ্যে সরকার চুক্তিগুলো বিবেচনা নিয়েছে এবং সমাধানের পথেও হাঁটছে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। দেশে একদিনের রেকর্ড সংখ্যক ৪২৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে নতুন কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে চট্টগ্রামে করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্তের সংখ্যা ৪১৭ জন। আর গত ২৫ দিনে করোনায় ৭ জনের মৃত্যুর পাশাপাশি করোনা শনাক্ত হয়েছে ১৩৫ জনের। এ অবস্থায় উদ্বিগ্ন নগরবাসী। তবে সিটি কর্পোরেশন সহ স্বাস্থ্য বিভাগ বলছে এই ২ রোগের বিস্তার ঠেকাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩ জন, আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪০ জন। অন্যদিকে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ জনের। বছরের শুরু থেকেই নগরীতে ডেঙ্গুর প্রকোপ শুরু হলেও জুন থেকে প্রকোপ বাড়ছে করোনার। ডেঙ্গুতে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুসহ আক্রান্ত হয়েছেন ৪৩০ জন, আর করোনায় মারা গেছেন ৭ জন, আক্রান্ত ১৩৫ জন। চিকিৎসকরা বলছেন, করোনায় মারা যাওয়া রোগীরা নানা জটিলতায় আক্রান্ত ছিলেন। এ কারণে কারো জ্বর বা কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দেখা গেছে কোভিড রোগীগুলো মারা যায় বিশেষ করে লাংস যদি বেশি ইনভলভ হয়ে যায়, এবং এই লাংসের সাথে যে রক্তনালীগুলো আছে যাকে আমরা পালমোনারি এম্বোলিজম, যেখানে আমরা রক্ত জমাট বেঁধে যায়, এই 2টা মেইন কারণ হচ্ছে যে আসলে করোনা রোগীর মৃত্যুর কারণ। এদিকে কীটতত্ত্ববিদরা বলছেন, ডেঙ্গুর বিস্তার কমাতে এডিস মশার লার্ভা ধ্বংস করতে হলে আগে এর জীবনচক্র সম্পর্কে জানতে হবে। এছাড়া শুধু বর্ষায় নয়, পুরো বছর জুড়ে মশক নিধন কার্যক্রম চালাতে হবে। আমরা যে শুধু রেনি সিজনটাকে এমফাসাইজ করি বা বলি যে রেনি সিজনে কন্ট্রোলিং যে ব্যাপারটা আমাদের মধ্যে ঘটে, এটার থেকে আমার মনে হয় যে ইয়ার রাউন্ড আমাদের এটার বিষয়ে সচেতন থাকা উচিত। ডেঙ্গু ও করোনার প্রকোপ ঠেকাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন সিটি মেয়র। করোনা ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত সহ এডিস মশার লার্ভা নির্মূলে কাজ চলছে জানান তিনি। আমাদের যে স্টাফ নার্সেস, আমরা ডক্টর সেখানে আমরা নিয়োগ দিয়েছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আছে যেটা দিয়ে আমরা করোনা ডিটেক্ট করা যায়, সেটা কিন্তু আমরা ব্যবস্থা করেছি। এবং পাশাপাশি ডেঙ্গুর যে কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে শুরু করে সেগুলো কিন্তু শেখানো হচ্ছে, এবং ডেঙ্গুর টেস্টও শেখানো হচ্ছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা বা ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতন থাকাটা বেশি জরুরি। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।